আমাদেরই গল্প। বন্ধুরা, নাটকের শুরুতেই আমরা দেখতে পাই সায়রা কিছুটা অভিমান নিয়ে ফাহাদকে জিজ্ঞেস করে, মেহেরিনের পাস্ট কি? ফাহাদ অবাক হয়ে বলে, হোয়াট? সায়রা আবার বলে, তুমি এখনও মেহেরিনকে নিয়ে পড়ে আছো? ফাহাদ উত্তর দেয়, আমি কোথায় পড়ে আছি? পড়ে তো তুমি আছো। ফাহাদ কিছুটা বিরক্ত হয়ে বলে, সায়রা, তোমার কেন মনে হলো যে আমি এখনও মেহেরিনকে নিয়ে পড়ে আছি? হ্যাঁ? সায়রা বলে, আমি দেখতেছি না ওই বাসা থেকে আসার পর থেকে তোমার মন খারাপ, মুখটি সব সময় গোমরা করে বসে থাকো, বুঝতেছি তো মিস করতেছ। ফাহাদ বোঝানোর চেষ্টা করে বলে, আমি বুঝি না তোমার সব সময় কেন মনে হয় যে আমার মেহেরিনকে নিয়েই মন খারাপ থাকবে। আমার কি আমার আব্বা আম্মার জন্য মন খারাপ থাকতে পারে না? তাদেরকে আমি মিস করতে পারি না? সায়রা, মেহেরিন আমার এক্স, এটা আমি তোমার কাছে কনফেস করেছি। আর আমার ছোট ভাই যে মেহেরিনকে বিয়ে করেছে সেটাও আমি তোমাকে বলেছি। বলেছে কি বলি নাই? সায়রা শান্ত হয়ে বলে, হ্যাঁ বলছ। ফাহাদ বুঝিয়ে বলে, আমার যদি অন্য ইন্টেনশন থাকত, আমি তোমাকে নিয়ে এটলিস্ট আমার ছোট ভাই যেখানে মেহেরিনকে নিয়ে থাকে সেই একই বাসায় আমি উঠতাম না, আমি অন্য জায়গায় থাকতাম। সায়রা, প্লিজ লিসেন টু মি। আমি কোনো পাস্ট নিয়ে ভাবি না, আমার লাইফে তুমি এখন প্রেজেন্ট, অ্যান্ড দ্যাটস দ্য রিয়ালিটি। এরপর সায়রা মনে মনে বিরক্তি নিয়ে বলে, বয়ফ্রেন্ডের ভাইকে বিয়ে করে বসে আছে, তাকে বলে রেসপেক্ট দিতে হবে। ঠিক তখনই ফাহাদের মনে পড়ে যায় পুরনো এক ঝগড়ার দৃশ্য। সামির চিৎকার করে বলে, ভাবি সাবধান। সায়রা রেগে গিয়ে বলে, এই কবুতর দেখতেছ না তুমি? হ্যাঁ, দেখাও কি করতেছ, দেখতেছ না তুমি কি করতেছ? ফাহাদ তখন সামিরের কলার চেপে ধরে রেগে বলে, এই সামির, এই কার সঙ্গে বেয়াদবি করছিস তুই? হাত সরা, মাথা ঠিক আছে তো? হাত সরা বলছি, উল্টাপাল্টা করলে কিন্তু একদম দিব। সামির তখন বলে, আমারও হাত আছে। মা তখন সামিরকে গালে থাপ্পড় দিয়ে চিৎকার করে বলে, সামির, সামির। ফ্ল্যাশব্যাক শেষে সায়রা ফাহাদের কথার ব্যঙ্গ করে বলে, আমি কোনো পাস্ট নিয়ে ভাবি না, আমার লাইফে তুমি এখন প্রেজেন্ট, অ্যান্ড দ্যাটস দ্য রিয়ালিটি। এরপর দৃশ্যপটে আসেন ফাহাদের মা এবং ফুপু ফাতেমা। তারা নিজেদের মধ্যে কথা বলছিলেন। ফুপু বলে, এই মেয়েটা না গোজগাছ কিছুই শিখছে না, সব করে দিতে হয়। ও ফাতেমা, ভাবি একটা কথা জিজ্ঞেস করতাম। ফুপু বলে, বলো। মা বলে, আচ্ছা, সায়রা অতি বড়লোকের মেয়ে আর মেহেরিন সাধারণ পরিবারের মেয়ে। আচ্ছা বলো তো, এই দুজনের মধ্যে কে বেশি ভালো? ফুপু একটু ভেবে বলে, ভাবি তুলনা করাটা কি ঠিক? শোনো, টাকা আর সরলতার পাল্লায় মানুষকে বিচার করা ঠিক না। মা জিজ্ঞেস করে, তারপরেও কোনো পার্থক্য চোখে পড়ে না তোর? ফুপু বলে, হ্যাঁ তা তো পড়েই। সায়রা সবকিছু কন্ট্রোল করে, মানে ওর মধ্যে যে আত্মবিশ্বাসটা সেটা এসেছে নিরাপত্তা থেকে, যেটা সবার মধ্যে থাকে না। মা বলে, আচ্ছা, আর মেহেরিন? ফুপু বলে, মেহেরিনের আসল শক্তি হল সব কিছুর সাথে মানিয়ে নেওয়া, মানে কথা কম কাজ বেশি, এটা হচ্ছে মেহেরিন। মা জানতে চায়, তাইলে কে ভালো? ফুপু সুন্দর করে উত্তর দেয়, দুজনেই। একজন দ্রুত সিদ্ধান্ত নেয় আর একজন অনুভূতি দিয়ে সম্পর্কটাকে বাঁচিয়ে রাখে। মা আবার জিজ্ঞেস করে, তাইলে এই দুজনের মধ্যে কারে ভালো বলা উচিত? ফুপু বলে, ভাবি দুজনের কাউরেই বদলাতে যেও না, কারণ একজন ছাড়া আরেকজন অসম্পূর্ণ। যে বাড়িতে এই দুইজন থাকে দুই রকমের, সেই বাড়িটা কিন্তু অনেক শক্ত। মা মুগ্ধ হয়ে বলে, ফাতেমা তুই এত বুদ্ধিমতী, এত বুঝিস কেমনে রে? আমার মাথায় তো এসব আসে না। আমার ননদিনী রে বহুত বুদ্ধিমতী। পরবর্তী দৃশ্যে আমরা সামির ও মেহেরিনকে তাদের নতুন বাসায় দেখতে পাই। মেহেরিন বলে, সামির, ফুফু ফোন করছিল। সামির অবাক হয়ে বলে, ফুফু ফোন করছিল মানে? মেহেরিন বলে, আরে ফুফু ফোন করছে আমাদের খোঁজ খবর নেওয়ার জন্য, আমরা কোথায় থাকি, কেমন আছি, এসব জানার জন্য। সামির রেগে গিয়ে বলে, ফোন দাও। মেহেরিন বলে, আরে ফোন দিয়ে কি করবা? সামির আরও রেগে বলে, ফোন দাও। আরে ফোন দিতে বলছি, ফোন দাও। মেহেরিন ফোনটা দিয়ে বলে, এই যে শুনো, কি করতেছো তুমি? আরে কি করতেছো এটা? সামির কড়া গলায় বলে, ব্লক করব। মেহেরিন অবাক হয়ে বলে, সামির তুমি কি ক্রেজি নাকি? ব্লক কেন করবা? ফুফুর কি দোষ? সামির উত্তর দেয়, ফুফুর দোষ না, আমার দোষ। ফুফু ওই ফ্যামিলির, আমি ওই ফ্যামিলির কেউ না। মেহেরিন বোঝানোর চেষ্টা করে, সামির দেখো এখন কিন্তু অতিরিক্ত করতেছ। সামির রেগে ফেটে পড়ে, একদম অতিরিক্ত করতেছি না,
যা বলতেছি তা শুনবা। বললাম না ওই ফ্যামিলির সাথে কারো সাথে কথা নাই। আগেও বলছি, এখনও বললাম, এরপর যেন বলতে না হয়। মেহরিন আবার বলে, এখন অতিরিক্ত করতেছ কিন্তু। সামির বলে, একদম অতিরিক্ত করতেছি না। বললাম তো আমি ওই ফ্যামিলির কেউ না। এ সময় সামিরের বাড়ি ছাড়ার মুহূর্তটি মনে পড়ে যায়। সামির বলেছিল, আমি চলে যাচ্ছি, একটা কথা বলে যাই, আজ থেকে আমি এই পরিবারের কেউ না। আমার আব্বা, আম্মা, ভাই সবাইকে আমি ভুলে যাব। আমার চেহারা আর দেখতে হবে না। আমাকে কখনো খোঁজার চেষ্টা করবেন না। এরপর আমরা বাড়ির ছাদে বাবা ও মায়ের এক গভীর কথোপকথন দেখতে পাই। মা কফির কাপ বাড়িয়ে দিয়ে বলে, নেন, কফি খান। বাবা অবাক হয়ে জিজ্ঞেস করে, তুমি বানিয়েছ? মা অভিমান নিয়ে বলে, হ্যাঁ, আমি বানাইছি। কেন? আপনি ভাবছিলেন যে আপনার আদরের বৌমা সে বানিয়ে নিয়ে এসছে। সামিরের বউ এই বাসায় নাই। নেন, খান। আরে আমি কফি খারাপ বানাই না, খেয়ে দেখেন। চুমুক দেন, বিষ মিশাই দেই নাই। আচ্ছা, আমি কি খুব খারাপ মানুষ? বুঝতে পারছি। শোনেন, আমার বড় ছেলেরে আমি আদর করি কারণ সে ইনকাম করে, সারাটা দিন অনেক পরিশ্রম করে, তারে আদর করতেই হবে। ওইটুকু আদর তার প্রাপ্য। এইটা কোনো পক্ষপাতিত্ব না। ছোট ছেলেরে বকা দেই, আমি চাই সামির নিজের পায়ে দাঁড়াক, ফাহাদের কাছে ছোট হয়ে না থাকুক, তার জীবনটা সুন্দর হোক, সে যেন বড় গলায় কথা বলতে পারে। বাবা শান্ত গলায় বলে, আমি তোমাকে কিছু বলেছি? মা কষ্টের সাথে বলে, কিছু বলতে হয় না, আপনার নীরবতাই সব বইলা দিতেছে। নীরবে থেকেই সব কিছু বইলা দেওয়া যায়। শোনেন, বড় বউডারে আদর করি, সবাই ভাবে ধনীর দুলালি, তাই হ্যাঁ, বড়লোকের মেয়েদেরকে আদর করতে হয়, ওইটাও তার প্রাপ্য। ছোট বউ, তারে বকাঝকা করি, তাকে দিয়ে কাজ করাই, কারণ আমি বুঝে গেছিলাম যে এই মেয়েটা সংসারী, সংসারটা সে ভালো বুঝবে। রান্নাঘরের দায়িত্বটা তার হাতে তুলে দিছিলাম। রান্নাঘরের দায়িত্ব কারো হাতে তুলে দেওয়া মানে তারে বুঝাই দেওয়া যে এই সংসারটা তোমার, তুমি এই সংসারের কর্ত্রী। কিন্তু বোঝে নাই, বোকারা বোঝে নাই। সবাই ভাবছে আমি সংসারে ভাঙন ধরাই। আমি যে কত কৌশলে এই সংসারটারে বাঁচায় রাখতে চাইছি সেটা কেউ বুঝে নাই। জানেন, ছোট বউডারে একদিন আদর করে বুকে জড়ায় ধরছিলাম। বলেছিলাম, মাগো, আমারে মাফ করে দিও গো মা, আমি নিজেই একটা পাগল, জানো মা, কিছু মনে করো না। তারপর থেকেই শুরু হয়ে গেল এই সংসারে ভাঙন। বাবা জিজ্ঞেস করে, ভেঙে গেল? মা কাঁদো কাঁদো গলায় বলে, হ্যাঁ, আমি তারপর থেকেই বুঝতে শিখলাম যে কাউরে জিতাই দিলে আরেকজন হাইরা যায়। আমি যা কিছু করছি এই সংসারের জন্য করছি, নিজের জন্য কিচ্ছু করি নাই। আপনার নীরবতাতেই আমি বুঝে গেছি, আমি সব উত্তর পেয়ে গেছি। আমি কি একাই দায়ী? এরপর ঘরের ভেতরে ফারহানা এবং তার মায়ের একটি আবেগময় দৃশ্য দেখা যায়। ফারহানা বলে, মা, আমাদের জীবনটা এমন কেন? সবাই তো সবসময় সুখেই থাকতে চায়, অথচ আমাদের ভাগ্যে এত প্রশ্ন, এত কষ্ট কেন আসে? মা বলে, আমাদের জীবনটা নদীর মতো। সব নদী তো আর শান্তভাবে বয়ে চলে না। কিছু কিছু নদী আছে পাথরে বাড়ি খেয়ে খেয়ে পথ চিনে নেয়। ফারহানা জিজ্ঞেস করে, মা, আমরা কি কোনো ভুল করেছি? না হলে বারবার আমাদেরই কেন সব কিছু হারাতে হয়? মা সান্ত্বনা দিয়ে বলে, শুধু ভুল করলেই জীবনে কষ্ট আসে না, কষ্ট সবার জীবনে আসে। কষ্ট আসে মানুষকে শক্ত করার জন্য। আল্লাহ যাদেরকে বেশি শক্ত করতে চান তাদেরকে বেশি পরীক্ষায় ফেলেন। ফারহানা জানতে চায়, তাহলে মা, সুখটা কাদের জন্য? মা বলে, সবার জন্য। কারোটা আগে আসে, কারোটা অনেক ধৈর্যের পর। তবে যাদের সুখটা যত দেরিতে আসে তাদের সুখের গভীরতাটা অনেক বেশি হয়। ফারহানা বলে, মা, আমরা কখনো আবার হাসতে শিখতে পারব? মা ভরসা দিয়ে বলে, অবশ্যই পারব। যে চোখ কাঁদতে জানে সে চোখ সুন্দর করে হাসতেও পারে। আমাদের জীবনটা অনেক কঠিন মা, কিন্তু একদমই অর্থহীন না। ফারহানা বলে, তাহলে আমরা কখনো হাল ছাড়ব না, তাই তো? মা বলে, একদম না, কারণ যারা হাল ছাড়ে না জীবনের কঠিন সময়গুলো তাদের কাছেই মাথা নত করে। ফারহানা দীর্ঘশ্বাস ফেলে বলে, সামির ভাইয়ার জন্য মনটা খুব খারাপ লাগছে মা। এরপর দৃশ্যপট বদলায়। সামির ও মেহেরিনের মাঝে এক সুন্দর রোম্যান্টিক মুহূর্ত তৈরি হয়। সামির বলে, মেহেরিন, আমার চাঁদ বউটা রাগ করে থাকলে আমার ঘরটা তো অন্ধকার হয়ে আসে। মেহেরিন অভিমান নিয়ে বলে, এসব কথা আপনার মুখে মানায় না, সবসময় নিজের কথা ভাবো, আমার কথা কখনোই ভাবো না তুমি, যে আমার কেমন লাগতে পারে। সামির বলে, ভাবি তো, ভাবি বলেই তো ভয়, তোমার এই রাগটাই তো আমার জীবনের আতঙ্ক। মেহেরিন একটু হেসে বলে, ইস,
এখন আমার রাগ নিয়েও ঠাট্টা করছো? সামির আদর করে বলে, একদম ঠাট্টা করছি না, তোমার রাগ আমার ভালোবাসা দিয়ে রঙিন করতে চাচ্ছি। মেহরিন বলে, তুমি এত সুন্দর করে গুছিয়ে কথা কিভাবে বলো? সামির বলে, কথাগুলো যে তোমার জন্য। তুমি হাসলে আমার পৃথিবীটা রঙিন হয়ে যায়, আর তুমি রাগ করলে আমার জীবনটাই অন্ধকার। মেহরিন বলে, তোমার প্রতি আমার রাগ হয় না, অভিমান হয়। সামির মিষ্টি করে বলে, অভিমানই তো ভালোবাসার চিহ্ন। আসো, তোমার অভিমানটা নিজের করে নিই। মেহরিন লাজুক হেসে বলে, ধ্যাত, এসব করে এখন আমার অভিমান ভাঙাতে হবে না। সামির বলে, শুনো না কি, প্রতিদিন অভিমান করবে আর প্রতিদিন তোমার অভিমান ভাঙাবো। সরি। মেহরিন বলে, ইটস ওকে। এদিকে ফাহাদ ও সায়রার মাঝেও দেখা যায় এক মিষ্টি মুহূর্ত। সায়রা ফাহাদকে দেখে বলে, ও বেবি, বেবি। ফাহাদ বলে, তোমাকে আজকে অন্যরকম লাগছে। সায়রা বলে, ভালো নাকি অচেনা? ফাহাদ হেসে বলে, অবশ্যই ভালো, শুধু বুঝতে পারছি না আজকে হঠাৎ কেন। সায়রা বলে, সব কিছুর তো সবসময় কারণ থাকে না। আমার মনে হচ্ছে আমি শক্ত থাকতে থাকতে তোমাকে বেশি দূরে রাখি। ফাহাদ বলে, আমার অভ্যেস হয়ে গেছে। সায়রা বলে, এটাই তো প্রবলেম, অভ্যেসে মানুষ হারিয়ে যায়। ফাহাদ একটু ইমোশনাল হয়ে বলে, জানো সায়রা, আমি না অনেকবার তোমাকে কাছে টানতে চেয়েছি, কিন্তু ভয় হয় যদি আবার দূরে ঠেলে দাও। সায়রা বলে, আজ আর ঠেলব না, আজ কাছেই থাকি। কালকে যদি দূরে ঠেলে দিই, আজকের সময়টা মনে রেখো। এরপর বসার ঘরে বাবা ও ফুফুর দৃশ্য দেখা যায়। বাবা ডাক দেন, ফাতেমা, ফাতেমা। ফুফু এসে বলে, জি ভাইজান, জি। বাবা জিজ্ঞেস করে, সামিরের সাথে তোর কোনো কথাবার্তা হয়? ফুফু বলে, সামির তো আমাদের সবাইকে ব্লক করে রাখছে, ওর ফোনে তো ঢোকা যায় না, তবে মেহরিনের সাথে কথা হয়েছে। বাবা জানতে চান, বৌমা কেমন আছে? ফুফু বলে, বলল ভালো আছে, কিন্তু আমার মনে হয় না ওরা ভালো আছে। বাবা বলেন, আছে কোথায়? ফুফু বলে, সেটা কিছু বলল না তো। বাবা বলেন, তুই এক কাজ কর, আমি কিছু টাকা দিচ্ছি, টাকাটা সামিরের কাছে পৌঁছে দিয়ে আয়। ফুফু বলে, কিভাবে দিব, ঠিকানা তো জানি না। বাবা বলেন, ম্যানেজ করে নে না। ফুফু বলে, আচ্ছা দেখি কি করা যায়। এরপর সায়রার বাবা ও ফাহাদের একটি কথোপকথন হয়। সায়রার বাবাকে দেখে ফাহাদ বলেন, বাবা, ডেকেছেন আমাকে? সায়রার বাবা বলে, হ্যাঁ, তোমার কথাই ভাবছিলাম। আমি বলছিলাম কি যে তোমার আব্বা আম্মাকে একদিন আমাদের বাসায় আসতে বলো। ফাহাদ অবাক হয়ে বলে, জি? সায়রার বাবা বুঝিয়ে বলেন, হ্যাঁ, সায়রা এতদিন তোমাদের বাসায় ছিল, তো এখন একটু কার্টসি ভিজিট তো ওনারা দেবেন, আমাদের বাসায় আসতে বলো। আর তাছাড়া তোমাকে আমি বলেছি না যে তুমি আমার মেয়ের জামাই না, তুমি হচ্ছ আমার ছেলে, সো ছেলে হিসেবে তোমার দায়িত্ব তো আছে, ওনাদেরকে আসতে বলো। ফাহাদ সম্মতি জানিয়ে বলে, জি বাবা, আমি জানাবো ওনাদেরকে। সায়রার বাবা বলেন, হ্যাঁ প্লিজ আমাকে জানিও কবে আসবেন ওনারা। হ্যাঁ। ফাহাদ বলে, জি, থ্যাঙ্কস বাবা। ওকে আব্বা। পরের দৃশ্যে ফাহাদ তার বাড়িতে ফোন করে। মা ঘর গোছাচ্ছিলেন, এমন সময় ফোন বেজে ওঠে। ফোন ধরে মা বলেন, হ্যালো আব্বা, আসসালামু আলাইকুম। ফাহাদ বলে, ওয়ালাইকুম আসসালাম। আম্মা, কেমন আছেন আম্মা? মা বলেন, এই তো আল্লাহ রাখছে আব্বা। ফাহাদ বলে, আম্মা, আমার শ্বশুর মানে বাবা বলছিলেন আপনাদের সবাইকে এই বাড়িতে বেড়াতে আসতে। মা বলেন, ও আচ্ছা, তবে তোমার আব্বারে বলো। হ্যাঁ। ফাহাদ বলে, আচ্ছা আম্মা, আপনি আব্বার কাছে ফোনটা দেন। মা বলেন, আচ্ছা আমি দিতেছি, লাইনে থাকো। এদিকে ফাহাদের রুমে সায়রা ঢোকে। সায়রা জিজ্ঞেস করে, কি ব্যাপার, ফোন কানে নিয়ে দাঁড়িয়ে আছো কেন? ফাহাদ বলে, আম্মা ফোনে। অন্যদিকে মা বাবার কাছে ফোন নিয়ে যায়। মা বলেন, এই যে ফাহাদ ফোন দিছে আপনারে, আপনার সাথে কথা বলবে। বাবা ফোন ধরে বলেন, হ্যালো। ফাহাদ বলে, আব্বা, আসসালামু আলাইকুম। বাবা বলেন, ওয়ালাইকুম আসসালাম। ফাহাদ বলে, আব্বা, সায়রার বাবা বলছিলেন আপনাদের সবাইকে এই বাসায় বেড়াতে আসতে, সবাইকে ইনভাইট করেছে আর কি। বাবা বলেন, আচ্ছা ঠিক আছে, তোর মারে বল, তোর মা যাবে, আর আমি তো আজকাল খুব বাইরে টাইরে যাই না, তুই তো জানিসই। ফাহাদ বলে, আব্বা, আপনি না আসলে উনি খুবই কষ্ট পাবেন। এ সময় সায়রা ফাহাদের হাত থেকে ফোন নিয়ে অনুরোধ করে বলে, বাবা প্লিজ আসেন, আপনারা না আসলে অনেক কষ্ট পাব। বাবাও বারবার আপনার কথাই বলছিলেন, সবাইকেই চাইছিলেন, প্লিজ আসেন, ঘুরে যান,
প্লিজ 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 বাবা বলেন আচ্ছা ঠিক আছে ফোন রাখার পর মা জিজ্ঞেস করেন কি বলছে বৌমা বাবা বলেন ফাহাদ যা বলেছে তাই বলেছে মা রেগে গিয়ে বলেন তো আপনি না করে দিলেন ফাহাদের শ্বশুর অপমানিত হইল না বড় বৌমারে অপমান করা হইল না আপনার কোথাকার রাগ কোথায় যায় ঢালেন বাবা উঠে হাঁটা শুরু করে বলেন আমি যতদূর পারি কথা কম বলি মা উত্তর দেন উচিত কথা বললেই কথা কম বলো